হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি আবারও একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করব। ইনকোয়াস্ট ভিজিটের সময় এই টপিক থেকে হয়তো একটা দুটো কোয়েশ্চেন আস্ক করতে পারে বা নাও করতে পারে, কিন্তু এটা আমাদের নলেজ গেইন করার জন্য আমরা যে পরিষেবাটা সুস্বাস্থ্য কেন্দ্রের থ্রু দিয়ে দিই, সেই পরিষেবাটা ঠিকঠাক করে দেওয়ার জন্য এই নলেজ থাকাটা কিন্তু খুব ভীষণ জরুরি। স্পেশালি সিএইচও এবং এএনএম দিদিদেরকে এটা জানতেই হবে। আর ফিল্ডে যখন আশা দিদিরা যান, ওনারাই তো যে বেনিফিশিয়ারি আছে তাদেরকে কাউন্সেলিং করে নিয়ে আসেন, তাই ওনাদেরও কিন্তু কিছুটা নলেজ এই বিষয়ে থাকাটা খুব জরুরি। আমরা আজকে ডিসকাশন করব অ্যাবর্শন সার্ভিস নিয়ে, স্পেশালি এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এই নিয়ে আজকে আমরা কমপ্লিট ডিসকাশন করব। যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কিছু বলার থাকে, আপনারা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই করে জানাতে পারেন। দেখুন এখানে কি বলেছে, টু ইমপ্রুভ দ্য অ্যাক্সেস টু সেলফ অ্যাবর্শন সার্ভিসেস, সেফ অ্যাবর্শন যে সার্ভিস আছে তার অ্যাক্সেসটা বাড়ানোর জন্য, অ্যান্ড প্রোভাইড এ লিগাল ফ্রেমওয়ার্ক টু দ্য প্রোভাইডার। যে অ্যাবর্শন সার্ভিসটা প্রোভাইড করবে, যে অ্যাবর্শন করবে, সেই যে কেয়ার প্রোভাইডার, তাকে তো একটা লিগাল ফ্রেমওয়ার্কে আনতে হবে। এই জন্য এই যে অ্যাবর্শন সার্ভিসটা, এটাকে কিন্তু লিগালাইজড করা হয়েছে ইন্ডিয়াতে, যাতে এটা লিগালাইজড হয়, যাতে কিনা পরবর্তীকালে সেই প্রোভাইডারের কোনো বিপদে না পড়তে হয়, আইনত কোনো রকম শাস্তির মধ্যে পড়তে না হয়, সেই জন্য এটাকে লিগালাইজড করা হয়েছে। কিন্তু সেখানে বেশ কিছু সার্টেন সার্কামস্টেন্সেস থাকতে হবে বা সার্টেন কন্ডিশনস থাকতে হবে, তবেই কিনা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা এমটিপি মধ্যে পড়বে। এই যে এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি যে অ্যাক্টটা, সেই অ্যাক্টটা এসছে কিন্তু 1971। এই সেফ অ্যাবর্শন সার্ভিসের অ্যাক্সেসটাকে আরও বাড়ানোর জন্য, এবং যে কেয়ার প্রোভাইডার হবে, যে অ্যাবর্শন করিয়ে দেবে, সে যাতে কোনো লিগাল প্রসিডিংয়ের মধ্যে পড়ে না যায়, তাই জন্য এই অ্যাবর্শন সার্ভিসটাকে লিগালাইজড করা হয়েছে। কিন্তু সেখানে সার্টেন কন্ডিশনস থাকবে। এই যে এমটিপি বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্টটা, এটা এসেছে কিন্তু 1971-এ। ডিসপাইট দিস, আনসেফ অ্যাবর্শন রিমেইন এ চ্যালেঞ্জ। যদিও কিনা এই এমটিপি অ্যাক্ট থাকে, তারপরেও কিন্তু এই যে আনসেফ অ্যাবর্শনটা কিন্তু হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং যে ডেথ হচ্ছে এই আনসেফ অ্যাবর্শনের জন্য, ডেথ, সেটা কিন্তু হিউজ। 2002 থেকে 2003 সেই সময়টাকে যদি ধরা হয়, সেই সময় যতগুলি ম্যাটার্নাল মর্টালিটি ছিল, যতজন ম্যাটার্নাল ডেথ হয়েছে, তার মধ্যে আনসেফ অ্যাবর্শনের জন্য 8% ডেথ হয়েছে আনসেফ অ্যাবর্শনের জন্য। তাই যতই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট থাকুক না কেন, তারপরেও আনসেফ অ্যাবর্শনটা হয়ে যাচ্ছে। এবং এর ফলে কিন্তু 2002 থেকে 2003 ওই বছরে কিন্তু ম্যাটার্নাল মর্টালিটি বা মায়ের যে ডেথ যতগুলো হয়েছে, তার মধ্যে 8% কিন্তু শুধুমাত্র আনসেফ অ্যাবর্শনের জন্য। এটার কারণটা কি? কারণটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট লিগালাইজেশন অফ অ্যাবর্শন ইন ইন্ডিয়া। একদম ট্রু ফ্যাক্ট। এর মেইন কারণ হচ্ছে এই যে ইন্ডিয়াতে একটা আইন আছে যে অ্যাবর্শন করানো যাবে, সেই সম্পর্কে অ্যাওয়ারনেসই নেই লোকের মধ্যে। ল্যাক অফ নলেজ অ্যাবাউট অ্যাভেলেবিলিটি অফ সেফ অ্যাবর্শন সার্ভিসেস, এবং কোনো ফ্যাসিলিটির থ্রু দিয়ে যে সেফ অ্যাবর্শন সার্ভিসটা দেওয়া যায় সরকারিভাবে, সেটা সম্পর্কে নলেজ নেই। তার সাথে মায়েদের মধ্যে বা লোকদের মধ্যে কি থাকে, একটা সোশ্যাল স্টিগমা থাকে যে অ্যাবর্শন করে নিলাম, ব্যাপারটা লোকে জানলে কি হবে, এই একটা সোশ্যাল স্টিগমার মধ্যে কাজ করছে। সেই জন্য আরও ওরা স্বাস্থ্য কেন্দ্র বা কোনো ফ্যাসিলিটিতে আসে না, ইনফর্ম করে না, আর এইভাবে আনসেফ অ্যাবর্শনগুলো হয়ে যাচ্ছে। আরও কি কারণ থাকতে পারে? প্রোভাইডার বায়াস আর সাম অফ দ্য মেজর ব্যারিয়ার টু অ্যাক্সেস দ্য সেফ অ্যাবর্শন সার্ভিসেস। যে প্রোভাইড করছে, যে অ্যাবর্শন করাচ্ছে, তার মধ্যে অনেক সময় অনেক বায়াসনেস কাজ করে। এই সমস্ত কজগুলি হচ্ছে রেসপন্সিবল, যার ফলে কিনা আনসেফ অ্যাবর্শন হচ্ছে
এর ফলে কিন্তু মাতৃমৃত্যুর হার কিন্তু অনেক বেশি হচ্ছে এই রিজনের জন্য। আর এই কারণগুলির জন্য অনেক সময় মহিলারা বা অনেক সময় গার্লরা, আনম্যারিড মেয়েরাও জিওপারডাইজ দেয়ার লাইফ, তাদের জীবনটাকে কিন্তু শেষ করে দিচ্ছে বাই টার্নিং টুয়ার্ডস আনট্রেন্ড প্রোভাইডার। কী করছে তারা? আনট্রেন্ড, যারা ট্রেন্ড নয় তাদের কাছে যাচ্ছে, দায়ের কাছে চলে যাচ্ছে বা কোয়াকের কাছে চলে যাচ্ছে অ্যাবর্শন করিয়ে দেওয়ার জন্য। দ্য মেথড এমপ্লয়েড ইন টার্মিনেশন মে নট সেফ, এবং ওই টার্মিনেশন করানোর জন্য ওইভাবে যে টার্মিনেশনটা করানো হয়, এতে যে মেথডটা অ্যাপ্লাই করা হয় সেটা একদমই সেফ নয়, এবং অনেক সময় আনহাইজেনিক সিচুয়েশানে, আনহাইজেনিক কন্ডিশনে কিন্তু এই অ্যাবর্শনটা হয়ে যাচ্ছে। এর ফলে গ্রেট রিস্ক হয়ে যায় ওমেনের লাইফে, তার জীবনের জন্য একটা গ্রেট রিস্ক হয়ে যায়। এই জন্য এই আনওয়ান্টেড প্রেগনেন্সি এবং অ্যাবর্শন এগুলো নিয়ে কিন্তু অ্যাওয়ার করতে হবে প্রত্যেকটা মানুষকে। আর এই আনওয়ান্টেড প্রেগনেন্সি এই ব্যাপারটা নিয়ে ওদেরকে অনেক নলেজ গেইন করাতে হবে, ওদেরকে বলতে হবে যে এই যে আনসেফ যে অ্যাবর্শনগুলো হচ্ছে এগুলো কিন্তু ভীষণ রকমভাবে ইলিগাল, এটা ওদেরকে কিন্তু অ্যাওয়ার করতে হবে, এ ব্যাপার নিয়ে ওদেরকে নলেজ গেইন করাতে হবে। একজন কমিউনিটি হেলথ অফিসার হিসেবে তার ক্ষেত্রেও কিন্তু ভীষণ রকমভাবে ক্রিটিক্যাল রোল রয়েছে, যাতে এই আনসেফ অ্যাবর্শনটা কমানো যায় থ্রু প্রপার কাউন্সেলিং। যদি সেই যে প্রপার কাউন্সেলিং করেন প্রেগনেন্ট মায়েদের, তাহলে কিন্তু নট অনলি প্রেগনেন্ট মায়েদের, এমনি যদি কমিউনিটি পিপলদেরকে প্রপারলি কাউন্সেলিং করে ব্যাপারগুলো সম্পর্কে জানায়, তাহলে আস্তে আস্তে কিন্তু এই আনসেফ অ্যাবর্শনের যে ইনসিডেন্সটা, রেটটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এই কাউন্সেলিং করানোর জন্য কিসের উপর ফোকাস করতে হবে কাউন্সেলিং করার সময়? এক হবে লিগাল অ্যাবর্শন সার্ভিস, ভেরিয়াস অ্যাভেলেবল মেথড, কী আছে অ্যাবর্শনের অ্যাভেলেবল মেথড কী আছে, এটা হচ্ছে লিগাল, সেই সম্পর্কে বলতে হবে। ডিউরেশন আপ টু হুইচ দ্য প্রেগনেন্সি ক্যান বি লিগালি টার্মিনেটেড, কোন ডিউরেশন অবধি, কত মাস অবধি এই লিগালি টার্মিনেট করা যায় প্রেগনেন্সিটাকে, সেটা বলতে হবে। এই অ্যাবর্শন করলে কোথায় অ্যাবর্শনটা করা হয় সেটা বলতে হবে। এই যে ফ্রি সার্ভিস যে পাবলিক হেলথ ফেসিলিটি থেকে দেওয়া হয় সেটা সম্পর্কে বলতে হবে। মোর ইম্পর্টেন্টলি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি প্রবলেমের কারণ, যার ফলে মায়েরা বলতে চায় না, সেটা হচ্ছে ওদের বলতে হবে যে তোমার কনফিডেন্সিয়ালিটি মেনটেন থাকবে, কেউ জানবে না, আর প্রাইভেসি তো থাকবেই, একদম প্রাইভেসি মেনটেন হবে এবং এটা কনফিডেন্সিয়াল থাকবে, অন্য কেউ এটা জানবে না, তুমি নিশ্চিন্তে আসতে পারো, নিশ্চিন্তে তোমরা জানাতে পারো, এই ব্যাপারগুলো কিন্তু ওদেরকে বলতে হবে। এবার আমরা পড়ব মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট। প্রথমেই বলা হলো এটা ইনঅ্যাক্টেড হয়েছে কিন্তু 1971-এ। কেন? টার্মিনেশন অফ প্রেগনেন্সি 20 উইকস অফ জেস্টেশন অবধি অ্যালাউ করার জন্য। কবে? তার মানে আমরা 20 উইকস অফ জেস্টেশনাল এজ অবধি কিন্তু মেডিকেল টার্মিনেশন করাতে পারি, কিন্তু সেখানে সার্টেন সার্কামস্টেন্সেস বা সার্টেন কন্ডিশনস থাকবে। কি বলেছে প্রথমে, কে কে এই প্রেগনেন্সি টার্মিনেশনটা করাতে পারবে? কে? একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হু প্রসেসেস a recognized medical qualification as defined in Indian Medical Council Act 1956. Indian Medical Council Act 1956 যে কোয়ালিফিকেশনটা ওখানে বলেছে সেই মেডিকেল কোয়ালিফিকেশন বা মেডিকেল কোয়ালিফিকেশনের থ্রু দিয়ে রিকগনাইজড হতে হবে। মানে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল যে অ্যাক্ট 1956 সেই অনুসারে তাকে রিকগনাইজড হতে হবে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে। হুজ নেম হ্যাজ বিন এন্টার্ড ইন এ স্টেট মেডিকেল রেজিস্টার, এবং তার নাম কিন্তু স্টেট মেডিকেল রেজিস্টারে থাকতে হবে। অ্যান্ড হু হ্যাজ এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রেনিং ইন গাইনোকোলজি, এবং তাকে এক্সপিরিয়েন্স এবং গাইনোকোলজিতে ট্রেন্ড হতে হবে। অ্যান্ড অবস্টেটিক, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক এতে তাকে ট্রেন্ড হতে হবে। এমটিপি রুলস অনুসারে, এমটিপি রুলসে যা বলছে সেই রুলস অনুসারে তাকে গাইনোকোলজি এবং অবস্টেটিকের উপর ট্রেনিং থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্টেট মেডিকেল রেজিস্টারে তার নামটা কিন্তু এন্ট্রি থাকতে হবে, তবে সে করতে পারবে, অন্য লোক কিন্তু করতে পারবে না। হোয়েন ক্যান প্রেগনেন্সি বি টার্মিনেটেড, কখন টার্মিনেট করা পসিবল, টার্মিনেট করা যাবে, সেটা হচ্ছে কি বলেছে,
continuation of pregnancy involved risk to the life of the pregnant woman or cause grave injury to her physical and mental health. যদি কিনা এমন হয় যে ওই প্রেগনেন্সিটাকে যদি কন্টিনিউ করা হয় তাহলে যদি সেটা মায়ের ক্ষেত্রে রিস্ক হয়ে যায়, এমনকি সেটা মায়ের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের ক্ষেত্রে সিভিয়ার ইনজুরি করতে পারে, এমন যদি সিচুয়েশন অ্যারাইজ করে মনে হয়, তখন দ্য অ্যাঙ্গুইশ কজড by the unwanted pregnancy in the following situation is presumed to cause grave injury to the mental health for the pregnant woman, rape অথবা incest. যদি এমন হয় আনওয়ান্টেড যে প্রেগনেন্সি, এই প্রেগনেন্সির কারণটা যদি রেপ হয়ে থাকে এবং এটা যদি কন্টিনিউ হলে সেটা যদি মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে, স্পেশালি মেন্টাল হেলথ, প্রেগনেন্ট মানে মেন্টাল হেলথের ক্ষেত্রে যদি মারাত্মক একটা প্রবলেমেটিক সিচুয়েশান ডেকে আনে, এমন যদি হয় আর কারণটা যদি এরকম রেফের মতো কিছু হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাবর্শন করিয়ে দেওয়া যাবে এবং সেটা মেডিকেলি অ্যাবর্শন করিয়ে দেওয়া যাবে। এবার ফেলিয়ার অফ এনি ডিভাইস অর মেথড ইউজড বাই ম্যারিড ওমেন অর হাজব্যান্ড ফর দ্য পারপাস অফ লিমিটিং দ্য নাম্বার অফ চিলড্রেন। দেখা গেল ওরা স্পেসিং বা বেশি বাচ্চা নেবে না বলে ওরা বেশ কিছু ডিভাইস, হয়তো আইইউসিডি পড়ানো আছে বা কোনো মেথড অবলম্বন করছে, হতে পারে ওই ফিমেল অথবা তার হাজব্যান্ড করছে, কিন্তু তারপরেও সে মেথডের ফেলিওরের ফলে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এমন সিচুয়েশান যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এমটিপিতে তাকে অ্যাবর্শন করিয়ে দেওয়া যায়, মানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি থ্রু এই অ্যাক্টের আন্ডারে পড়বে এবং তাকে অ্যাবর্শন করিয়ে দেওয়া যাবে। আর কি বলছে, there is sustainable risk that if the child was born, she or he would suffer from physical or mental abnormalities as to be seriously handicapped. আরেকটা কন্ডিশন কি বলেছে, যদি কিনা এই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করা হয় এবং বাচ্চাটা বার্থ হয়, তাহলে যদি এমন হয় যে সেই বাচ্চাটা ফিজিক্যালি বা মেন্টালি অ্যাবনর্মাল হতে পারে, বা বলা যেতে পারে সিরিয়াসলি হ্যান্ডিক্যাপ একটা বাচ্চা জন্ম নেবে, এরকম যদি বোঝা যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাবর্শন করিয়ে দেওয়া যাবে। তাহলে আমরা কতগুলি সার্কামস্ট্যান্সেস বললাম। প্রথম সার্কামস্ট্যান্সেস হচ্ছে যদি কিনা এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করলে সেটা মা অথবা বাচ্চার ক্ষেত্রে চরম ফিজিক্যাল বা মেন্টাল হেলথের ক্ষেত্রে চরম প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে। আর যদি এই প্রেগনেন্সির কজ যদি রেপ হয় এবং সেটা কন্টিনিউ হলে যদি মায়ের মেন্টাল হেলথ, এমনি মেন্টাল হেলথের অবস্থা খারাপ, তারপরে যদি সেটা মেন্টাল হেলথের ক্ষেত্রে চরম সিভিয়ার কোনো ইস্যু নিয়ে আসবে বলে মনে হয়, সেটা করা যেতে পারে। আর কি, যদি এমন হয় যে সে কাপল কোনো মেথড ইউজ করেছে বা কোনো ডিভাইস বা আইসিডি এগুলো পড়েছে, তা সত্ত্বেও সে চেয়েছিল যে বাচ্চা নেবে না বলে, তা সত্ত্বেও সে প্রেগনেন্ট হয়ে গেছে ওই মেথডের ফেলিওরের জন্য, তখন কিন্তু অ্যাবর্শন করিয়ে দেওয়া যাবে। আর কি, যদি কিনা এমন হয় যে জানা গেছে যে বাচ্চাটা জন্ম নিলে বাচ্চাটা ফিজিক্যাল ও মেন্টাল চরম অ্যাবনর্মালিটি, মানে অ্যাবনর্মাল বাচ্চা জন্ম নেবে, বা বলার যদি হয় এমন যে সিরিয়াসলি হ্যান্ডিক্যাপ্ট একটা বেবি জন্ম নেবে, এমন যদি হয় সিচুয়েশান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাবর্শন করিয়ে দেওয়া যাবে, মানে এমটিপির আন্ডারে করিয়ে দেওয়া যাবে। সরকারি ফেসিলিটি থেকে ডক্টররা করিয়ে দেবে, তাহলে সেক্ষেত্রে কোয়াক কোনো প্রয়োজন নেই। নাও হোয়ার ক্যান বি প্রেগনেন্সি বি টার্মিনেটেড, কোথায় প্রেগনেন্সিটাকে টার্মিনেটেড করা পসিবল, কোথায়? হসপিটাল স্টাবলিশড ও মেনটেন বাই দ্য গভর্নমেন্ট, কোনো গভর্নমেন্ট হসপিটালে এটা করানো হবে। আর কি, দ্য প্লেস অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি কনস্টিটিউটেড বাই এ গভর্নমেন্ট উইথ দ্য চিফ মেডিকেল অফিসার অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য কমিটি। কোনো একটা কমিটি, যে কমিটিটা কন্ডাক্ট হচ্ছে তার চেয়ারপারসন সেমই স্যার আছেন বা সেমই স্যার আছেন, সেরকম কোনো গভর্নমেন্ট হেলথ ফেসিলিটি, যেটা ডিস্ট্রিক্ট লেভেল বা গভর্নমেন্ট হেলথ ফেসিলিটি, যেখানে হেড চিফ হয়ে আছেন, চেয়ারপারসন আছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, সেরকম জায়গা থেকে কিন্তু এই এমটিপি করানো হবে বা করানো হয়। এবার আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, কখন কিনা ওই ওমেনটাকে রেফার করা হবে হেলথ ফেসিলিটিতে ফর রিগার্ডিং দিস এমটিপি, কখন কি কি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ফলো করতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি ফলোড হোয়েন রেফারিং দ্য ওমেন টু দ্য হায়ার লেভেল অফ ফেসিলিটি। যখন কিনা ভাবা হবে যে এই মাকে আমরা এমটিপির জন্য হায়ার লেভেল অফ ফেসিলিটিতে পাঠাবো, তখন কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট ফলো করতে হবে, সেটা কি?
এক্সপ্লেন দ্য রিজন ফর দ্য রেফারেল টু দ্য ওমেন স্পাউস আর রিলেটিভস অ্যাকম্পানিং দ্য ওমেন। তার মানে ওই ওমেনের সাথে যারা কিনা যাবে, সে হতে পারে রিলেটিভ, হতে পারে তার স্পাউস, হতে পারে বাড়ির লোক, যেই হোক না কেন, তাকে এক্সপ্লেন করে বলে দিতে হবে কেন তাকে রেফার করা হচ্ছে। এক্সপ্লেন করে বলে দিতে হবে কেন তাকে রেফার করা হচ্ছে। 2 নম্বর, এক্সপ্লেইন হুইচ ফ্যাসিলিটি বা রেফারেল সাইট দে শুড গো। কোন রেফারেল সাইটে বা কোথায় আমরা তাকে যেতে বলছি সেটাকে এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন দ্য প্রসিডিওর দ্যাট উইল বি ডান অ্যাট দ্য সাইট। সেখানে গিয়ে কী প্রসিডিওর করা হবে সেটাদেরকে ক্লিয়ারলি বলে দিতে হবে। ফেসিলিটেট ফ্রি ট্রান্সপোর্ট টু দ্য নেক্সট লেভেল অফ ফেসিলিটি। যখন পাঠানো হবে, চেষ্টা নয়, তাকে করতে হবে ফ্রি ট্রান্সপোর্ট যাতে সে এভেল করতে পারে সেটার ব্যবস্থা করে দিতে হবে। অ্যান্ড ইমার্জেন্সি ট্রান্সপোর্ট ফেসিলিটির নাম্বার যে 108 সেটা ইউজ করা যেতে পারে। কন্ট্যাক্ট দ্য প্রোভাইডার অ্যাজ রেফারেল সাইট। রেফারেল সাইটে যেখানে আমি পাঠাচ্ছি যদি পসিবল হয়, পসিবল, তাহলে তাকে আমি কন্ট্যাক্ট করে দেবো, বলে দেবো ডক্টরকে, বা সেখানে ইনফর্ম করে দেবো এবং আমরা তাকে পাঠাচ্ছি এবং তারা ইনফরমেশন দিয়ে পাঠাবো কেন তাকে পাঠাচ্ছে, কী সিচুয়েশনে পাঠাচ্ছি সেটা আমরা করে দিতে হবে। ইনস্ট্রাক্ট দ্য ওমেন টু রিপোর্ট ফর দ্য ফলো আপ আইদার অ্যাট দ্য রেফারেল সাইট অর দিস ফেসিলিটি। এবং ওই মাকে বলে দিতে হবে যে কিনা তুমি অবশ্যই করে ফলো আপ করবে। যদি ওইখান থেকে তোমাকে বলে দেয় যেখান থেকে তোমার অ্যাবর্শনটা হবে, সেখানে যদি ফলো আপে যেতে বলা হয় তুমি সেখানে যাবে। আর যদি মনে হয় ওখান থেকে বলেনি বা এখানে আসতে বলেছে, তুমি কিন্তু অবশ্যই করে এখানে আসবে, সেটা কিন্তু ওদেরকে যাওয়ার সময় বলে দিতে হবে। রেকর্ড দ্য ফলো আপ রেফারেল। এবং যদি রেফারেলের জন্য আসে অবশ্যই করে নিজের হেলথ ফেসিলিটিতে সেখানে রেকর্ডটা রাখতে হবে। এই অ্যাবর্শনের রেকর্ডটা রাখতে হবে, ফলো আপে কী হলো না হলো সেটা রাখতে হবে। প্ল্যান ফর এ ফলো আপ লেটার ফর দ্য ওমেন টু এনশিওর হাউ ওয়েল বিং। এবং পরে তুমি যদি হয়ে যায় অ্যাবর্শন, হয়ে গেছে শুনেছ, তখন একটা ফলো আপের একটা প্ল্যান করে নিতে হবে ওই ওমেনের ওয়েলবিংয়ের জন্য এবং ইনফর্ম করতে হবে। নাও ফলো আপ ভিজিট। ফলো আপ ভিজিটের সময় আমরা কী কী করব, কী বলছে? ফলো আপ আফটার অ্যাবর্শন provides a unique opportunity to CHO to access the well-being and counsel the woman on following aspect. যখন ফলো আপে আসবে সিএইচওকে কিন্তু এই বিভিন্ন অ্যাসপেক্টের উপর তাকে কেয়ার করতে হবে, তাকে এই অ্যাসপেক্টগুলোকে নজর রাখতে হবে। কি? পোস্ট অ্যাবর্শন ফ্যামিলি প্ল্যানিং। এবার অ্যাবর্শন তার হয়ে গেছে, পোস্ট অ্যাবর্শন ফ্যামিলি প্ল্যানিংকে নিয়ে তাকে বলতে হবে, আর পোস্ট অ্যাবর্শনে কি কেয়ার নিতে হবে সেটা সম্পর্কে তাকে কিন্তু ভালো করে জানাতে হবে। কি বলছে? Counsel the woman for contraception in case the woman has not accepted a contraceptive method at the abortion site. দেখা গেলো অ্যাবর্শন যেখান থেকে হলো সেখান থেকে সে নিতে চাইলো না, যে হয়তো বললো যে আমার যে নিয়ারেস্ট ফেসিলিটি আছে হেলথ সেন্টারে আছে সেখান থেকে আমি নিয়ে নেবো, আমি এখান থেকে করতে চাই না, কোনো পার্মানেন্ট মেথড তো নয়, প্লাস আমি এখন এখান থেকে কিচ্ছু করতে চাই না, ওখান থেকে নেব। তার মানে সে যদি ওখান থেকে না করে থাকে তাহলে কিন্তু তাকে কন্ট্রাসেপশন নিয়ে তাকে কাউন্সেলিং করতে হবে। অ্যান্ড ফোকাস শুড বি অন দ্য কনসিকুয়েন্স অফ রিপিটেড অ্যাবর্শন। কেন? আবার যদি অ্যাবর্শন ব্যাপারটা চলে আসে, আবার যদি সে প্রেগনেন্ট হয়ে যায়, আবার যদি অ্যাবর্শন করাতে হয়, তাহলে সেক্ষেত্রে কী কী কনসিকুয়েন্স মানে আফটার এফেক্ট হতে পারে, কী প্রবলেম হতে পারে, সেগুলো বুঝিয়ে তাকে কন্ট্রাসেপশন নেওয়ার ব্যাপারে কাউন্সেলিং করতে হবে। ইনফর্ম হার অ্যাবাউট দ্য পোস্ট অ্যাবর্শন ফ্যামিলি প্ল্যানিং মেথড। পোস্ট অ্যাবর্শন যে ফ্যামিলি প্ল্যানিং মেথডগুলো আছে, যতগুলো আছে সবগুলোই করা যাবে, সমস্ত মেথডগুলো সম্পর্কে বা যেগুলো তোমার কাছে সুইটেবল মনে হবে, অ্যাপ্লিকেবল মনে হবে সেই ওমেনের জন্য, তার সমস্ত সার্কামস্টেন্সেসগুলো দেখে তাহলে সেগুলো সম্পর্কে তাকে বলতে হবে। যেমন ব্রেডেড অ্যাপ্রোচ অ্যান্ড গ্যাদার অ্যাপ্রোচ, ব্রেডেড অ্যাপ্রোচ অ্যান্ড গ্যাদার অ্যাপ্রোচ আছে, ব্রেডেড অ্যাপ্রোচ অ্যান্ড গ্যাদার অ্যাপ্রোচ, ব্রেডেড অ্যান্ড গ্যাদার, এই ব্রেডেড অ্যান্ড গ্যাদার অ্যাপ্রোচ মেনটেন করে তাকে কিন্তু কাউন্সেলিং করতে হবে। এই ব্রেডেড অ্যান্ড গ্যাদার অ্যাপ্রোচ নিয়ে কিন্তু একটা কমপ্লিট ভিডিও আছে বিসিসি অ্যাপ্রোচ বলে, ওটা আপনারা দেখে নিতে পারেন যদি না জেনে থাকেন। এগুলো মেনটেন করে কিন্তু আপনাকে ফ্যামিলি প্ল্যানিংটা তাকে পোস্ট অ্যাবর্শন ফ্যামিলি প্ল্যানিংটা তাকে বোঝাতে হবে। এবং হেল্প ফর টু চুজ অ্যামং দেম অ্যান্ড এক্সপ্লেইন দ্য মেথড, ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড পসিবল সাইড ইফেক্টস। যদি ব্রেডেড বা গ্যাদার অ্যাপ্রোচ ফলো করা হয় তাহলে সেক্ষেত্রে এগুলো সবই চলে আসছে, তাকে এক্সপ্লেইন করতে হবে কোন মেথডটা তার জন্য সুইটেবল হবে, তার অ্যাডভান্টেজ কে, সাইড ইফেক্ট কী আছে, সমস্ত কিছু তাকে বলতে হবে। নাও রেফার or provide the post-abortion family planning method as described in family planning section. মানে আপনারা যে তাকে পোস্ট অ্যাবর্শন যে ফ্যামিলি প্ল্যানিং সেটা এবার কাউন্সেলিং করলেন, তাকে ইনফর্ম করলেন এবং সে এগ্রি হলো বা তার কী হলো তার উপর নির্ভর করে আপনি ডিসাইড করুন যে, এবং তাকে
ওই ফ্যামিলি প্ল্যানিংটা দিয়ে দিন, করিয়ে দিন। যদি সে ইঞ্জেকশন নিতে চায় বা কিছু হল, তখন সেটা তাকে প্রোভাইড করুন, তাকে দিয়ে দিন। আর যদি মনে হয় করা যায় না, সেটা এখান থেকে করা যাবে না, যদি কিনা পার্মানেন্ট মেথডের থ্রু দিয়ে যেতে চাইছে সে, তাহলে তাকে রিফার করুন যেখান থেকে করা পসিবল হবে। নাও পোস্ট অ্যাবর্শন কেয়ার। পোস্ট অ্যাবর্শন কেয়ার কী করে নিতে হবে? অ্যাবর্শনের পরে মায়ের কিছু প্রবলেম হচ্ছে কি না, মাকে সেটা আস্ক করুন। তার ফিজিক্যাল স্ট্যাটাস এবং ভাইটাল সাইনটা অবশ্যই করে চেক করুন। পার ভ্যাজানাল ব্লিডিং হচ্ছে কিনা সেটা অ্যাসেস করুন। ফিভার, পেলভিক ওর অ্যাবডোমিনাল পেইন অথবা ক্র্যাম্প রয়েছে কিনা সেটা জানতে চেষ্টা করুন। জানুন ফিভার, অ্যাবডোমিনাল আর পেলভিক পেইন বা ক্র্যাম্প রয়েছে কিনা সেটা সম্পর্কে জানুন। ইনফর্ম দ্য ওমেন দ্যাট শি শুড অ্যাভয়েড ইন্টারকোর্স টিল ব্লিডিং স্টপস ও কন্ডম শুড বি ইউজড। যতদিন না ব্লিডিং স্টপ হচ্ছে তাকে বলুন ইন্টারকোর্সটা অ্যাভয়েড করতে অথবা কন্ডম ইউজ করতে। ইনফর্ম হার দ্যাট শি শুড রিটার্ন টু দ্য হসপিটাল ইন কেস অফ। তাকে জানান তাকে হসপিটালে আবার ফিরে আসতে হবে, তাকে হসপিটালে আসতে হবে, কোন কোন সিচুয়েশনে তাকে ইনফর্ম করতে হবে বা আসতে হবে। যদি কিনা সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, পেটে যদি চরমভাবে ব্যথা হয়, ভ্যাজানাল ব্লিডিং যদি সিভিয়ার হয়, ফিভার, ফেইন্টিং অথবা অ্যাবডোমিনাল ডিস্টেনশন অথবা সিভিয়ার ভমিটিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে তাকে আবার আসতে হবে, ইনফর্ম করতে হবে, সেটা সম্পর্কে তাকে জানান। যদি পেটে ব্যথা হয় সিভিয়ারলি, ভ্যাজানাল ব্লিডিংটা হিউজ হয়, ফিভার অথবা ফেইন্টিং হয়ে গেছে, পেটে হাত টাচ করলে ব্যথা হচ্ছে অথবা খুব রকমভাবে ভমিটিং হচ্ছে, এরকম যদি সার্কামস্টেন্সেস ডেভেলপ করে, তো অবশ্যই করে তাকে কিন্তু বলে দিন যে এরকম সার্কামস্টেন্সেসে আপনাকে কিন্তু আবার আসতে হবে আমাদের কাছে। এবার আমরা লাস্ট যেটা করব সেটা হচ্ছে আনইনটেন্ডেড যে প্রেগন্যান্সি এবং তার সাথে নিউট্রিশনের ব্যাপারটা কি। সেক্ষেত্রে কী হয় আনইনটেন্ডেড প্রেগন্যান্সি হলে? বলছে আনইনটেন্ডেড প্রেগন্যান্সি কুড রেজাল্ট ইন পুয়ার নিউট্রিশনাল আউটকাম ফর বোথ মাদার অ্যান্ড বেবি ইন বোথ কেসেস। বোথ কেসে কী হয়, পুয়ার নিউট্রিশনাল, মা এবং বাচ্চা দুজনেই সাফার করে, কেন যেটা এটা প্ল্যান প্রেগন্যান্সি যেহেতু নয়। যেখানে কিনা মা ডিসাইড করছে টু কন্টিনিউ উইথ ইট অর চুজ টু টার্মিনেট ইট, বোথ অফ উইচ কুড রেজাল্ট ইন অ্যাডভার্স আউটকাম। সেখানে ওরা নিজেই ডিসাইড করতে পারে না যে করব কি করব না। অবশ্যই এই ব্যাপারগুলো যখন থাকে কেউ আনওয়ান্টেড, সেক্ষেত্রে কিন্তু পোর নিউট্রিশন আউটকাম হয়। ইন ফার্স্ট কেস, ওমেন উইথ আনইন্টেন্ডেড প্রেগনেন্সি মে নট অ্যাডিকুয়েটলি ইউটিলাইজ প্যারেন্টাল কেয়ার, প্রিনেটাল কেয়ার। সেই সময় ওরা যখন যেহেতু এই প্রবলেমের মধ্যে থাকে, কনফিউশনের মধ্যে থাকে, প্রিনেটাল যে কেয়ারটা সেই কেয়ারটা ঠিকঠাক করে নেয় না, which is an important determinant of nutritional outcome। তখন ঠিক করে খায় না, টেনশনের মধ্যে থাকে, সেই জন্য কিন্তু সে প্রিনেটাল যে কেয়ারটা সেটা ঠিক করে হয় না। পার্টিকুলার উইথ রিগার্ড অফ অ্যানিমিয়া, তার ফলে কী হয়, অ্যানিমিয়া, লো বার্থ ওয়েট বেবি জন্ম নেয় এবং পিটাম বার্থও কিন্তু হয়ে যায়। ডিউরিং প্রেগনেন্সি বেবি নিডস নিউট্রিশন টু ক্যাটার দ্য নিডস অফ গ্রোয়িং ফিটাস। বেবির কিন্তু নিউট্রিশন ওই সময় খুব প্রয়োজন হয়। হোয়েন ইট ইজ টার্মিনেটেড ভ্যাজানাল ব্লিডিং অকার, আর ওই সময় কিন্তু যখন টার্মিনেট হয় ভ্যাজানাল ব্লিডিংটা কিন্তু খুব হয়। ব্লিডিং কুড রেজাল্ট ইন ডিপ্লিশন অফ ইম্পর্টেন্ট ভিটামিনস। এই যে ব্লিডিংটা হচ্ছে এর ফলে কিন্তু ইম্পর্টেন্ট যে ভিটামিনসগুলো সেগুলো কিন্তু ডিপ্লিশন হয়ে যায়, কমে যায়, কম হয়ে যায়। সেটা কি? ভিটামিন B12, ভিটামিন B9, B2 along with riboflavin and iron, which could result in iron deficiency anemia and nutritional anemia। তার মানে কি হচ্ছে, এর ফলে যে ভিটামিন B12, ভিটামিন B9, B2, রাইবোফ্ল্যাভিন, আয়রন, এগুলো যখন ডেফিসিয়েন্সি হয়ে যায়, রেজাল্টে কী হয়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা নিউট্রিশনাল অ্যানিমিয়া যেটাকে বলা হয়, সেটা কিন্তু দেখা দেয়। আনইন্টেন্ডেড প্রেগনেন্সি কুড অলসো এফেক্ট মেন্টাল হেলথ অফ ওমেন, হুইচ কুড লিড টু হার নেগলেক্টিং ডায়েট। মেন্টাল হেলথ ডিস্টারবেন্স, যে কোনো প্ল্যান ছিল না, হয়ে গেছে, এই নিয়ে টেনশনের মধ্যে থাকে, এরপর তার ডায়েটটাও কিন্তু নেগলেক্টেড হয়। এই জন্য যে CHO আছে তার কিনা এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? নিউট্রিশনাল কাউন্সিলিং তাকে করাতে হবে এভরি ওমেনকে, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ এবং পোস্ট অ্যাবর্শন সবার ক্ষেত্রে, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যারা আছে তাদেরকে এবং পোস্ট অ্যাবর্শনের ক্ষেত্রেও কিন্তু নিউট্রিশনাল কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। CHO সেই দায়িত্বটা নিতে হবে। এবার CHO যে রেসপন্সিবিলিটি সেটাকে দুটোভাবে ভাগ করেছে। কি? ক্লিনিক্যাল ফাংশন দিয়েছে একটা, ম্যানেজারিয়াল ফাংশন দিয়েছে একটা। কি বলছে? ক্লিনিক্যাল ফাংশনে আর্লি ডিটেক্ট করতে হবে কোন মা প্রেগনেন্ট হয়েছে। তাহলে কীভাবে? প্রেগনেন্সি টেস্টিং কিট দিয়ে তাকে আর্লি ডিটেক্ট করিয়ে দিতে হবে যে কে প্রেগনেন্ট হয়েছে, সেটা আগে থেকে আইডেন্টিফাই করতে হবে, যেটা আমাদের আছে অলরেডি, যে 12 উইক্সের মধ্যে আইডেন্টিফাই করা। সেটা যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু সেটা পসিবল হবে। আর কি
কনফিডেন্সিয়াল কাউন্সিলিং অ্যান্ড ফ্যাসিলিটেশন অফ সেফ অ্যাবর্শন সার্ভিসেস। আর কি করবে সে, সিএইচও কি করতে পারে, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে তাকে কাউন্সিলিং করবেন এবং যাতে সেফ অ্যাবর্শন সার্ভিসটা সে নিতে পারে সেটাকে এনশিওর করতে হবে। রেফার টু অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল সাইট, সেফ অ্যাবর্শনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল সাইটে তাকে রেফার করবে। অ্যান্ড রিকগনিশন অফ সাইন অ্যান্ড সিম্পটম অফ অ্যাবর্শন কমপ্লিকেশনস, অ্যাবর্শন কমপ্লিকেশনস কিছু আছে কিনা সেটাকে সঠিকভাবে রিকগনাইজ করতে হবে। আর কি ফলো আপ করতে হবে, কমপ্লিকেশন পোস্ট অ্যাবর্শনে যদি প্রয়োজনে রেফার করতে হবে। আর পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ কাউন্সিলিং করতে হবে। ইনসার্শন অফ আইসিডি আফটার অ্যাবর্শনের পর যদি আইসিডি ইনসার্শন করার পর রাজি হয় বা করা পসিবল হয় সেটা করিয়ে দিতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে ওই মোমেনের ব্যাপারে। এগুলো কিন্তু খুব রকমভাবে সিএইচও রেসপন্সিবিলিটি। আর কি ম্যানেজারাল ফাংশন কি, এনশিওর রেকর্ডিং অফ অ্যাবর্শন কেসেস অ্যাজ পার গাইডলাইন্স। এই রেকর্ডিং এই যে অ্যাবর্শনটা হলো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই করে রেকর্ডিংটা রাখতে হবে। এই হচ্ছে সিএইচওর ফাংশন। আর হচ্ছে আনইনটেন্ডেড প্রেগনেন্সির সাথে নিউট্রিশনের সম্পর্ক কি সেটা আমরা বললাম, সাথে পোস্ট অ্যাবর্শন কেয়ার কীভাবে নেওয়া যেতে পারে, পোস্ট অ্যাবর্শন ফ্যামিলি প্ল্যানিং এর সম্পর্কে ভিজিটের সময় আমাদের করতে হবে, ফলো আপ ভিজিটের সময় সেটা সম্পর্কে আমরা জানলাম। আর কি হচ্ছে কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে তাকে রেফার করার সময়, এই রেফার যখন আমরা করছি এমটিপির জন্য কোন কোন পয়েন্ট আমাদের মাথায় রেখে সেটা করতে হবে সেটা জানলাম। আর কাদের ক্ষেত্রে প্রেগনেন্সি টার্মিনেশন করা যায়, কে করবে, কে রেসপন্সিবল পার্সন করার জন্য, আর কোথায় করা হতে পারে সেটা সম্পর্কে আমরা পড়লাম। টোটালি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি যে অ্যাক্ট আছে পুরোটা আমরা জেনে নিলাম। কেন এই সেফ অ্যাবর্শন সার্ভিসটা জরুরি বা মেন এমটিপি অ্যাক্টটা এসেছে সেগুলো সম্পর্কেও আমরা জানলাম। আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।